আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা আজকে গুচ্ছ এবং নার্সিং ভর্তি প্রস্তুতির চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা কিছু এমসিকিউ সলভ করব। যে সকল এমসিকিউ গুলা সাধারণত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যথেষ্ট তোমাদের সহায়তা করবে এবং এই এমসিকিউ গুলা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি কোশ্চেনগুলো আমরা সহজেই সলভ করতে পারি। সাধারণত পরীক্ষায় অপশন থাকে ৪টা। ৪টা অপশনের মধ্যে কিন্তু আমাদের ৪টা অপশন নিয়েই সমস্যা থাকে না। সমস্যা থাকে সর্বোচ্চ ২টা অপশন নিয়ে। তো কিভাবে আমরা কোশ্চেন পড়ে আমরা খুব ইজিলি ৪টা অপশন থেকে একটা সিলেক্ট করতে পারবো আর যেটা রাইট হবে, সেই শর্টকাট গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা কিছু কোশ্চেন নিয়ে আসছি। প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের, দ্য কলেজ টিচার ইজ পপুলার অ্যামং দিস স্টুডেন্টস, অ্যামং হিজ স্টুডেন্টস দ্য ওয়ার্ড পপুলার। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো। তাহলে দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের মধ্যে কি পপুলার, শিক্ষার্থীদের মধ্যে কি পপুলার, তাহলে দেখো শিক্ষার্থীদের মধ্যে যে পপুলার সে কে? কলেজ টিচার। তাহলে এইখানে কলেজ টিচারে কি বোঝানো হইতেছে? দোষ গুণ অবস্থা। তাহলে অবশ্যই সেটা কি আমাদের অ্যাজেক্টিভ। সেটা কি হবে আমাদের অ্যাজেক্টিভ। এখন দেখো, মাই ডটার গেট অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে কি? ভয় পাওয়া বা ভীত হয়ে যাওয়া। ভয় পাওয়া বা ভীত হয়ে যাওয়া। তাহলে অ্যাফ্রেড হচ্ছে ভয় অথবা ভীত হয়ে যাওয়া। সেই ক্ষেত্রে আমাদের এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে কোনটা? অফ। সঠিক উত্তরটা হচ্ছে কি? অফ। তাহলে উত্তরটা কি হলো? মাই ডটার গেটস অ্যাফ্রেড অফ দ্য ককরোচ। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ এ ভার্ব। তোমাকে এইভাবে কোশ্চেন আসতে পারে। নার্সিং আমি এই কোশ্চেনটা বেশি দেখছি। দেখা যায় কোন একটা শব্দ দিয়ে বলে যে এটার ভার্ব ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম বা নাউন ফর্ম। তো এই বিষয়গুলোকে নিয়ে একটু ভালো মতো একটু আলোচনা করতে হবে। দেখো, ডেমো ডেমোক্রেটিক্যালি, তারপর হচ্ছে কি ডেমোক্রেটিক, ডেমোক্রেসি, ডেমোক্রেটাইজ। আচ্ছা, এখন দেখো শেষে আইজেড শর্টকাট। আমি প্রিভিয়াস ক্লাসে মেবি আমি বলছিলাম যে কোন কোন শব্দের শেষে কি কি থাকলে নাউন হয়, কোন কোন শব্দের শেষে তারপর যদি থাকে উম, কিছু ওয়ার্ড থাকে সেগুলো অ্যাডজেক্টিভ হয়, কিন্তু ওই সকল ওয়ার্ডগুলো বাদ দিয়ে যতগুলো আছে সবগুলাই কি আমাদের ভার্ব। তাহলে আইজেড থাকলে সেটা হচ্ছে আমাদের ভার্ব। আশা করি মোটামুটি 3টা কোশ্চেন তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, একটু ওয়েট করো। হ্যাঁ, এখন দেখো, এখন আমাদের 4 নাম্বার কোশ্চেনটা বলতেছে কি, ডু নট লিভ ড্যাশ আই কাম। টিল মানে যতক্ষণ পর্যন্ত, বিফোর পূর্বে, আনলেস যদি না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আনটিল। ডু নট লিভ আনটিল আই কাম। তুমি কি এখান থেকে যেও না বা ছেড়ে যেও না আমি আসার আগ পর্যন্ত, যতক্ষণ না আমি আসি, এমন একটা অর্থ দেয়। এরপরে কোশ্চেন যদি আমরা সলভ করি, এরপরে কোশ্চেনটা আমাদের কি বলতেছে, আই স এ ব্লাইন্ড ম্যান, আই স এ ব্লাইন্ড ম্যান ড্যাশ আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড। তাহলে দেখো সঠিক উত্তর হচ্ছে হোয়াইল। এখন কথা হচ্ছে হোয়াইলটা কেন হবে? এখন আমাদের একটা রুল ছিল সিকোয়েন্স অফ টেন্সে। সিকোয়েন্স অফ টেন্সে আমরা একটা রুলস পড়ছিলাম যে হোয়েন এবং হোয়াইল। হোয়েন যুক্ত বাক্যে রুলসটা এরকম ছিল যে পূর্বেও আমাদের প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ফিউচার ইনডিফিনিট হলে পরও প্রেজেন্ট পাস্ট অথবা ফিউচার ইনডিফিনিট। হোয়াইল যুক্ত বাক্যে রুলসটা একটু পরিবর্তন ছিল। কেমন পরিবর্তন? হোয়াইল যুক্ত বাক্যে মনে রাখতে হবে পূর্বে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট যাই আসুক, পরে সবসময় আমাদের কন্টিনিউয়াস। এই জন্য দেখো পরবর্তীতে কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেছে, আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড। তাহলে হোয়াইল যুক্ত বাক্যে মনে রাখতে হবে পূর্বে যে ফর্মই থাক পরে সবসময় আমাদের কন্টিনিউয়াস ফর্ম। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ অবে। আচ্ছা, এখন দেখো অবে মানে কি? অবেটা কিন্তু সাধারণত নাউন হিসেবে কাজ করে আবার ভার্ব হিসেবে কাজ করে। নাউন আবার সাধারণত ভার্বের কাজও করে, কিন্তু এখানে অবিডিয়েন্ট হবে রাইট অ্যান্সার। অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে কি অবিডিয়েন্ট। অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা ভাইয়া? অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদের অবিডিয়েন্ট। আচ্ছা, আমরা এরপরে কিছু কোশ্চেন দেখব। এই কোশ্চেনগুলো শুধুমাত্র সলভ করলে যে একদম চান্স নিশ্চিত তা কিন্তু না। তবে মনে রাখবা আমি এখান থেকে কিছু কিছু কোশ্চেন তোমাদের শেখানোর সুবিধার্থে সলভের ব্যবস্থা করছি। তোমরা এইগুলো এর পাশাপাশি আরো অনেকগুলো কোশ্চেন সলভ করো। আমি খুব শীঘ্রই তোমাদের একটা ছোট্ট একটা সাজেশন দিয়ে দিব। তোমরা সেখান থেকে কোশ্চেনগুলো অনেকগুলো কোশ্চেন পাবা, সলভ করে নিও। এখন আমাদের কোশ্চেনে কি বলতেছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। তাহলে এখানে মোরটা কি? এখন দেখো অধিকতর অর্থ বুঝাতে, অধিকতর অর্থ বুঝাতে আর্টিকেলের পরে যদি কোনো একটা শব্দ মনে রাখবা, অধিক অর্থে বুঝাতে আর্টিকেলের পরে যদি তোমার মোর বা ধরো কোনো কম্পারেটিভ ওয়ার্ড চলে আসে সেটাকে সাধারণত আমরা অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করব। তাহলে সঠিক অ্যান্সার কি? অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে কোশ্চেনটা আমরা যদি দেখি, বলছে কি চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। তাহলে এইখানে বাক্যটা কি বলতেছে? এখানে আমরা বাক্যটা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি, বলছে আই অলরেডি টুয়াইস হ্যাভ। এই রুলসটা হবে না, কেন আমি অ্যাডভার্বে তোমাদের বলছিলাম যে অ্যাডভার্বের একটা রুলস আছে। রুলসটা কিরকম?
আমাদের অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেইন ভার্ব, এই দুইটার মাঝখানে কে বসতে পারে? এই দুইটার মাঝখানে অ্যাডভার্ব বসতে পারে। অথবা হ্যাভ টু বি, হ্যাজ টু বি, এম টু বি, ইজ টু বি, আর টু বি, ওয়ার টু বি, এই সকল শব্দ যদি আসে তাহলে বির পরে ডিরেক্ট ভি3, সেই ক্ষেত্রে অ্যাডভার্বটা সামনে চলে আসবে, মানে সাবজেক্টের পরে। কিন্তু এই বাক্যে দেখো, এই যে অলরেডিটা, এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কেননা অক্সিলারি ভার্ব আর হচ্ছে আমাদের মেইন ভার্ব, এর মাঝখানে হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। ওকে, এখন কথা হচ্ছে টুয়াইসটা কেন শেষে আসলো? কেননা দেখো, আই হ্যাভ অলরেডি রিড দিস বুক, এই যে রিড পড়ছিলাম বা আমরা পড়ছি বইটা, কয়বার পড়ছি? টুয়াইস, দুইবার। এই রিডকে মডিফাই করে টুয়াইসটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তাই এটা ভার্বের পরে চলে গেছে। জেনোসাইড, আচ্ছা আমরা জানি এটা সাধারণত কি একটা, এটা সাধারণত কি, এটা হচ্ছে আমাদের একটা নাউন, এটা নিয়ে কোনো কনফিউশন নেই আশা করি। এরপরে কোশ্চেনটা কি বলছে? দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নেয়ার। এখন এই যে দেখো, ড্রয়িং নেয়ার, নেয়ার, হেয়ার, এসব শব্দ সাধারণত নর্মালি এমনিতে আমরা বুঝতে পারি যে এগুলো একটা অ্যাডভার্ব, এগুলো একটা কি অ্যাডভার্ব। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যাই। যে কোনো কোশ্চেন না বুঝলে অবশ্যই পেজে নক দিবা অথবা আমাকে নক দিবা, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, আমরা এরপর আরেক কিছু কোশ্চেন সলভ করি। কি বলতেছে দেখো, নিদার করাপশন, এটা আমরা আগে পড়ে আসছি। নিদার ডট ডট নর, ইদার ডট ডট অর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট, ওই রুজ থেকে আসে। তাহলে শুরুতে যেহেতু নিদার, তাহলে আমাদের নিদার সাথে কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট নর। ওকে, এখানে কিন্তু আরেকটা রুলস আছে, নিদার ডট ডট নর বসলে কি হয়? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবা, শুধুমাত্র যদি নিদার চলে আসে, শুধুমাত্র ইদার চলে আসে, ইচ, এই সকল শব্দগুলো যদি শুধুমাত্র আসে, তাহলে এরপরে নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব কিন্তু সিঙ্গুলার, ভার্ব কিন্তু কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। তারপরটা দেখো, দিস ইজ আ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা জানি সেন্টেন্স সিকোয়েন্স কি, সবার শেষেটা নাউন, তার আগেরটা কি, নাউন হওয়া সত্ত্বেও কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর এই ইংলিশটাকে বলা হয় কি, নাউন অ্যাডজেক্টিভ, তাহলে রাইট অ্যান্সার কি? অ্যাডজেক্টিভ। অ্যামং দ্য প্রিপোজিশনাল দ্যাট ইজ ইউজড হোয়েন ড্যাশ পিপল আর ইনভলভ, তাহলে দেখো অ্যামং আমরা কখন ব্যবহার করি? বিটুইন আর হচ্ছে অ্যামং, এর মধ্যে পার্থক্য আছে। বিটুইন আমরা কখন ব্যবহার করি বলো তো? বিটুইন আমরা ব্যবহার করি যখন দুইয়ের মধ্যে তুলনা করা বোঝায়। আর অ্যামং কখন ব্যবহার করি? যখন কি দুইয়ের থেকেও অধিক, দুইয়ের থেকে অধিক যখন কাউকে বোঝানো হবে, তখন আমরা কি ইউজ করব? অ্যামং। তাহলে অ্যামং এর সঠিক অ্যাপ্রোপ্রিয়েট কি? মোর দেন টু, মানে দুইয়ের অধিক হইলে আমরা অ্যামংটা ইউজ করি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা একটু নিচে যাব। আচ্ছা, একটু ওয়েট করো। ওকে, আচ্ছা এরপর তাহলে আমরা কিছু কোশ্চেন সলভ করব। কি বলতেছে? ওয়াটার বয়েলস ড্যাশ, ইউ হিট ইট টু 100 ডিগ্রি। এখন দেখো, এটা হচ্ছে একটা কন্ডিশনাল কোশ্চেন। এটা কোন কন্ডিশন অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা, আমি যদি তোমাদের এখন বলে দিব। এটা হচ্ছে একটা জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন কেন বলা হয়? কন্ডিশনাল সেন্টেন্স এর বাংলা কি? শর্তযুক্ত বাক্য। এখন কোন একটা বাক্যে যখন শর্ত কাজ করা হয় যে এই এই কাজটা করলে তুমি এইটা ফিডব্যাক পাবা, বা এইটা তোমার দ্বারা সম্পূর্ণ হলে এটা তুমি কি ফিডব্যাক বা আর তুমি ফলাবর্তন পাবা। কিন্তু এখন এমন একটা কন্ডিশন বা এমন একটা শর্ত যেখান থেকে কোনো কি ফিডব্যাক আসবে না, মানে যেটা সবসময় হয়ে আসতেছে সেটা হয়ে আসবে। যেমন সূর্য যেমন সবসময় পূর্ব দিক থেকে উঠে, তারপর এই যে এখানে যেটা বললো যে পানিতে তাপ দিলে কি হবে? পানি ফুটবে বা পানি বাষ্পীভূত হবে। আকাশের দিকে বল ছুড়ে মারলে সেটা কি হবে? আবার মাটিতে ফিরে আসবে মাধ্যাকর্ষণ বলের জন্য। তো বিষয়গুলো হচ্ছে যেগুলো চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে বা অভ্যাসগত অর্থ আছে, সেই সকল বাক্যে কখনো কন্ডিশন কাজ করবে না। তাহলে সেখানে কি কন্ডিশন হবে? জিরো কন্ডিশন। আর জিরো কন্ডিশন হলে কি হয়? ইফ যুক্ত বাক্যে ইফের আগে অথবা পরে বা যে কোনো জায়গায় সবসময় কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইফ। ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি। এরপরে বাকি কি বলতেছে? দ্য বয় রিডস এ বুক, হোয়াট কাইন্ড অফ ভার্ব রিড ইজ। আমি এই কোশ্চেনটা নার্সিং পরীক্ষায় পাশাপাশি গুচ্ছতেও দেখছিলাম, মেবি গুচ্ছের বি ইউনিট আসছিল, মানে এরকম টাইপের কোশ্চেন যে ভার্ব নিয়ে, সেটা প্রিন্সিপাল ভার্ব না, অক্সিলারি ভার্ব না, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। এখন আমি তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম যে ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য কি। অক্সিলারি ভার্বগুলো আমরা চিনি, প্রিন্সিপাল ভার্বগুলো আমরা চিনি, মেইন ভার্বগুলোকে বলা হয়। তো ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বগুলো কি? মনে রাখবা, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া কাজ করতে পারে না, মানে তার অবজেক্ট লাগবে, সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হলে তার একটা অবজেক্ট প্রয়োজন। কিন্তু
ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট প্রয়োজন নাই, এ নিজে কাজ করতে পারে। তাহলে এই বাক্য যদি আমরা লক্ষ্য করি, কি বলছে, দ্য বয় রিডস এ বুক। তাহলে এইখানে একটা ছেলে যখন বইটা পড়তেছে, তাহলে ছেলে পড়তেছে, কি পড়তেছে, বই পড়তেছে, মানে কি আমার অবজেক্ট লাগতেছে। তাহলে এইটা সঠিক উত্তর হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। তাহলে দ্য বয় রিডস এ বুক, এটা হচ্ছে আমাদের একটা ট্রানজিটিভ ভার্ব, রিডটা। ওকে। রোলিং স্টোন, রোলিং স্টোন। এখন কথা হচ্ছে রোলিং স্টোন কোন ফর্ম, রোলিং স্টোনটা কোন ফর্ম। এখন আমরা সাধারণত বলে আসছি যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্স শুরুতে বসলে কি হয়, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্স শুরুতে বসলে কি হয়। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্স শুরুতে বসলে সাধারণত আমরা বলে আসছি সেটা কি, জিরান্ড হয়। কিন্তু এখন কথা হচ্ছে এখানে দেখো তো স্টোন, স্টোনটা কি ভাইয়া, পাথর। পাথর কি করতেছে, ঘুরতেছে। তাহলে দেখো এই যে পাথরের যে ঘুরে অবস্থা, তাহলে এইটা কি পাথরকে কি মডিফাই করতেছে না। তাহলে পাথরকে মডিফাই করার ফলে এই রোলিংটা হচ্ছে পাথরের জন্য একটা অ্যাডজেক্টিভ। পাথরটা কোন অবস্থায় আছে, ঘুরন্ত অবস্থায় আছে। তাহলে যখন আমাদের ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে নাউনের পূর্বে বসে যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা অবশ্যই আমাদের চোখ বন্ধ করে নিঃসন্দেহে বলতে হবে কি, নিঃসন্দেহে সেটা আমাদের পার্টিসিপল। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে পার্টিসিপল। এই বাক্যে এই রোলিংটা হচ্ছে একটা পার্টিসিপল। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখন কংগ্রাচুলেটেড, কংগ্রাচুলেট, এখন অভিনন্দন জানানো বা সাধুবাদ জানানো, সেই ক্ষেত্রে আমাদের সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়, অন হয়। এটা ডিরেক্ট মুখস্থ রাখবা। ওকে। এরপরে কোশ্চেনটা যদি আমরা খেয়াল করি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যান। এখন এই বাক্যের সাবজেক্ট কোনটা। সাধারণত আমরা বাক্যের সাবজেক্ট খুঁজে বের করতে পারি না দেখে আমাদের উত্তরগুলা মানে অ্যান্সার করতে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। আমাদের মনে রাখতে হবে এই বাক্যের সাবজেক্ট খুঁজে বের করার জন্য খুবই সহজ বিষয়। সেটা দেখো, দা আর হচ্ছে অফের মাঝখানে যতটুকু থাকবে, দা আর অফের মাঝখানে যতটুকু থাকবে সেটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, দেখো তাহলে মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ, তাহলে এই যে পিরিয়ড একটা সময়, একটা সময় কি মিন করতেছে, তাহলে অবশ্যই সময়টা কি আনকাউন্টেবল, মিন করে দেয়নি। তাহলে অবশ্যই আমাদের ভার্ব কি হবে, সিঙ্গুলার হয়ে যাবে। আর ভার্ব সিঙ্গুলার মানে কি, ভার্বের সাথে কি হবে, এস বাই এস যুক্ত হবে, তাহলে অকার্স হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ফিজিক্যাল গ্রোথ ইন হিউম্যান অকার্স ডিউরিং দেয়ার ফার্স্ট ফিউ ইয়ার্স। এরপরে কোশ্চেনটা আমরা যদি দেখি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অ্যান্ড যুক্ত বাক্য। এই তো দেখো, এটা আমি পরে আসছি। অ্যান্ড যুক্ত বাক্যে যদি একটি ফলাফল দেয় তাহলে আমাদের হবে কি সিঙ্গুলার, আর যদি দুটি ফলাফল দেয় তাহলে হবে প্লুরাল। এখন এই জিনিসটা যদি আমরা খেয়াল করি, দেখো এই দি, এখানে হচ্ছে আর্টিকেলের ব্যবহারটা বেশি দেখতে হবে। দেখো আর্টিকেলটা কার পূর্বে আছে, দি হেডমাস্টার পূর্বে আছে, সেক্রেটারি পূর্বে কোনো আর্টিকেল নাই। তার মানে বুঝতে হবে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, মানে এখানে একজন ব্যক্তি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি, ইজ। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই এটা প্লুরাল হলে কিরকম হইতো, প্লুরাল হলে কোশ্চেনটা কিরকম হইতো, তখন দেখো হইতো দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, তখন হয়ে যেত কি দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং। ওকে, আমরা এরপরে কিছু কোশ্চেন দেখবো। দেখতে দেখতে তো পরীক্ষা চলে আসলো, কি একটা অবস্থা। আচ্ছা, আমরা তাহলে এরপর আরো কিছু কোশ্চেন সলভ করব। আজকে মোটামুটি আমরা ট্রাই করব 50টা কোশ্চেন সলভ করার জন্য। এর মধ্যে থেকে মোটামুটি আশা করি তোমরা ভালো একটা কোশ্চেন কমন পাবা। এর বলছে কি, দ্য ফাদার উইথ হিজ থ্রি সন্স। এই যে উইথ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন অথবা প্রিপোজিশনাল ফ্রেজ কোনগুলা ভাইয়া, উইথ, টুগেদার উইথ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, ফ্যামিলিয়ার উইথ, এই সকল শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে। প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, প্রথম সাবজেক্ট কি ফাদার, তাহলে কি হবে, রাইট অ্যান্সার হচ্ছে হ্যাজ। দ্য ফাদার উইথ হিজ থ্রি সন্স হ্যাজ লিফট দ্য প্লেস। ওকে, তাহলে আমরা এরপরে কোশ্চেনে যদি চলে যাই, 9000 টাকা, এইটা আমি পরে আসছি। থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এই সকল শব্দগুলো যদি বাক্যে আসে, এই সকল শব্দগুলো যদি বাক্যে আসে তাহলে মনে রাখতে হবে পূর্বে সংখ্যা থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, পূর্বে সংখ্যা থাকলে ভার্ব সিঙ্গুলার, পূর্বে সংখ্যা না থাকলে এগুলোর সাথে এস বাই যুক্ত হবে, ভার্ব হয়ে যাবে প্লুরাল। ওকে, এরপর কোশ্চেনটা যদি আমরা দেখি, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। এখন মানি কোন নাউন ভাইয়া, আমরা জানি মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আমাদের কি লাগবে, আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে এখানে আনকাউন্টেবল ডিটারমিনার কোনটা, এ লিটল। আনকাউন্টেবল ডিটারমিনার কোনটা, এ লিটল, মানে অর্থ দিচ্ছে যে আই স্টিল, আমার এখনো, হ্যাভ আছে, এ লিটল মানে কিছু সংখ্যক আমার কাছে এখনো কি
অর্থ জমা আছে বা অর্থ রয়েছে। এরপর কোশ্চেন কি বলতেছে, ইউ আর দ্য ম্যান হু ড্যাশ, ইউ আর দ্য ম্যান হু ড্যাশ, তাহলে এইখানে রাইট অ্যান্সার কোনটা? ইউ আর দ্য ম্যান হু ড্যাশ। এখন দেখো, এখন ইউ আর দ্য ম্যান হু ড্যাশ, এখন এইখানে রাইট অ্যান্সার হচ্ছে হ্যাভ, হু হ্যাভ অলওয়েজ ট্রাভেল মি। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। কোনো কোশ্চেন না বুঝতে পারলে বা কোনোটার অ্যান্সারের সমস্যা হলে অবশ্যই আমাকে পেজে অথবা আমাকে পার্সোনালি নক দিবা, যেন আমি তোমাদের উত্তরগুলো সলভ করে দিতে পারি। আচ্ছা, এরপর আমরা আরো কিছু কোশ্চেন দেখব। দেখো কি বলতেছে, দে অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে একটাই বললাম, উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, ফ্যামিলিয়ার উইথ, এগুলো থাকলে আমাদের কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা বলো তো? এখানে রাইট অ্যান্সার কোনটা? আচ্ছা, এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, রাইট অ্যান্সার হবে হচ্ছে উইল। কেন? কেননা দেখো আমরা বলছি অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, এগুলোর ক্ষেত্রে কি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে প্রথম সাবজেক্ট কি? দে। তাহলে দের সাথে তো ইজ হয় না, দের সাথে বি হয় না, দের সাথে নট হয় না, তাই উইলটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে কোশ্চেনটা যদি আমরা ফলো করি, কি বলছে, দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ, এই যে ওয়ান, এটা হচ্ছে আমাদের প্রোনাউন থেকে একটা কোশ্চেন আসছে। ওয়ান থাকলে আমাদের পরবর্তী অংশে কি হয়? ওয়ান্স হয়, আর ওয়ান্সটা না থাকলে কি হয়? হিজ অথবা হার হয়। আচ্ছা, এরপর কোশ্চেন কি বলতেছে, ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট সি। এখন সিনারি, সিনারিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সিনারিটা যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে দেখো এর সাথে এস ওয়াই যুক্ত হবে না, আর্টিকেল হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে শুধুমাত্র ডি নাম্বারটা। মেনি যুক্ত রুলসটা আমি পড়েছিলাম, মেনির পরে আর্টিকেল আসলে সব সিঙ্গুলার, মেনির পরে আর্টিকেল আসলে সব কি হবে? মেনির পরে আর্টিকেল আসলে সব সিঙ্গুলার। তাহলে রাইট অ্যান্সার কোনটা? তোমরা অবশ্যই এতক্ষণ বুঝে ফেলছো, রাইট অ্যান্সার হচ্ছে ডি। মেনি এ ম্যান হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এইভাবে কোশ্চেনগুলো তোমাদের যদি আরো আগে থেকে ধরে ধরে পড়ানো যেত তাহলে হয়তো আরেকটু ভালো হইতো, কিন্তু সময়ের খুবই সংকট, এই জন্য হয়তো পসিবিলিটি হয়নি। তবু আমি চেষ্টা করবো, মোটামুটি আরেকটা ক্লাস নিব, ওই ক্লাস পর্যন্ত যতগুলো সম্ভব তবে সলভ করে দেওয়ার জন্য আর সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথড উই নিড ড্যাশ, উই নিড ড্যাশ, তাহলে এটা কি হবে? রাইট অ্যান্সার কোনটা এটার? আচ্ছা, এখন দেখো সেম, এখন এখানে আমাদের মেশিনারি, আনকাউন্টেবল নাউন, মেশিনারিজ, এটা তো এমনি হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের সাথে এ হবে না আর মেশিন হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি? মেশিনারি, উই নিড মেশিনারি। আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য পেশেন্ট, তাহলে এই সামটাইম নিয়ে কিছু কোশ্চেন আছে, যদি তোমাকে সামটাইমস দেয় মনে রাখতে হবে, সামটাইমস বলতে বোঝানো হয় কিছু সময় কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এমন একটা অর্থ। আমি মার্ক করে দেই, এই সামটাইমস এর বাংলা অর্থ হচ্ছে কিছু সময় কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আর এইখানে যে সামটাইম দেখতেছো, এই সামটাইমটা হচ্ছে কিরকম? এই সামটাইমটার অর্থ হচ্ছে যে তোমার জন্য কিছু সময় কিন্তু সেটা প্রাক্তন। আমি যদি এক্সাম্পল দিই, ধরো প্রথম একটা এক্সাম্পল, আমি যদি এই সামটাইম দিয়ে যদি এক্সাম্পল দেই, যেমন ধরো সামটাইমস আই এম ওয়ার্কলেস বিকজ অফ মাই টায়ার্ডনেস, কিছুক্ষণের জন্য আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমার ক্লান্ত, আমি কিছুক্ষণের জন্য মানে অবসাদগ্রস্ত হয়ে গিয়েছিলাম আমার ক্লান্তির জন্য। আর পরবর্তীতে যে সামটাইম, এটা হচ্ছে প্রাক্তন, কিরকম? ধরো তুমি কিছু সময়ের জন্য কি স্কুলের একটা স্টুডেন্ট ছিলা, কলেজ বয় ছিলা, এখন তুমি কি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে কি এগুলো হচ্ছে তোমার লাইফে কি এক একটা খণ্ডকালীন অংশ। আর এই সামটাইম মানে কি, সাধারণত এগুলো সবগুলোর তো মাঝে মাঝে, আর এটা হচ্ছে তোমার লাইফে প্রায় ঘটে, মাঝে মধ্যে কি ঘটনাগুলো ঘটে। তাহলে আই স্পেন্ড, আমি ব্যয় করি সামটাইম কিছু সময় উইথ দ্য পেশেন্টের সাথে। ওকে, যেটা তুমি কি প্রায় তুমি করে থাকো, এমন একটা অর্থ দিতেছে। আচ্ছা, সিলেক্ট দ্য রাইট অপশন। এখন এখানে আমরা একটু দেখবো, এখন দেখো আমরা প্রথমত দেখবো না নাউন গুলো, দেখো নাউন। এখন আমাদের দেখো এখানে ইনফরমেশন আগে কি আমাদের জানতে হবে? ইনফরমেশন হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তাহলে ইনফরমেশন যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা কি ইউজ করতে পারবো না? এস বেস ইউজ করতে পারবো না, এস বেস ইউজ করতে পারবো না, আর্টিকেল ইউজ করতে পারবো না। তোমার সঠিক উত্তর কি? সি নাম্বার, উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশন। আমরা যদি পরবর্তী কোশ্চেন দেখি, দেখো অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের নাউন, অ্যাচিভমেন্টটা হচ্ছে আমাদের নাউন, তাহলে অ্যাচিভমেন্টটা কোন নাউন? অর্জন, আনকাউন্টেবল নাউন। তাহলে অবশ্যই এর সাথে এস বাই এস হবে না, পাশাপাশি কি বলে আমাদের ভার্ব প্লুরাল হবে না, তাহলে উত্তর হইতে পারে এ অথবা সি। এখন আবার দেখতে হবে, ফর হচ্ছে আমার একটা প্রিপোজিশন, যার পরে সাধারণত ভার্ব আসলে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। রাইট অ্যান্সার হচ্ছে সি। কি বলছে? অ্যাচিভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং এভরি স্টুডেন্ট।
তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এভাবে কোশ্চেন যদি তোমরা যদি বুঝে বুঝে সলভ করতে পারো যে কোনটা রাইট অ্যান্সার কোনটা রং অ্যান্সার, এভাবে একটু বুঝে বুঝে অ্যান্সার করতে পারলে দেখবা কোশ্চেনগুলো সলভ করা খুবই সহজ। আচ্ছা আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি। এরপর কোশ্চেন কি বলছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে দেখো মানি আছে, তাহলে চোখ বন্ধ করে, তাহলে মানিটা কি আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে তাহলে দেখো মেনি হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, হবে না। ফিউ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, হবে না। সাম হচ্ছে বোথ, মানে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের সাথে বসতে পারে। কিন্তু এই বাক্যে অলরেডি একটা আনকাউন্টেবল ডিটারমিনার দিয়ে অপশন দেওয়া আছে, সেটা কোনটা? মাছ মানি। মাছ মানি দিয়ে দিছে, তাহলে অবশ্যই আমাদের এ নাম্বারটাই রাইট অ্যান্সার। এখন অপশনে যদি মাছ মানি অথবা আনকাউন্টেবল ডিটারমিনার দেওয়া না থাকতো, সেই ক্ষেত্রে আমরা কি করতাম? সামটাকেই আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ইউজ করতে পারতাম। এরপর দেখো আমাদের ওয়ার্কস। ওয়ার্ক কি আমাদের আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন হলে অবশ্যই আনকাউন্টেবল ডিটারমিনার লাগবে, পাশাপাশি এস বাই এস তো যুক্ত হবেই না। তাহলে শুধুমাত্র আমাদের লাস্টেরটাই রাইট অ্যান্সার। উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। মোটামুটি এরকম সহজ সহজ কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে, এর থেকে কঠিন আসবে না। প্রিভিয়াস ইয়ারগুলো তো দেখা গেছে এরকম সহজ সহজ কোশ্চেনগুলো দিয়েই স্টুডেন্টকে দেখাইছে, কিন্তু দেখা যায় অনেকেই এই সহজ সহজ কোশ্চেনগুলো ধরতে পারে না, যার জন্য পরীক্ষা হলে ভালো কিছু করতে পারে না। আচ্ছা, সিলেক্ট দ্য রাইট অপশন। এখন এইটা আমি প্রিভিয়াস ক্লাসে একদম হুবহু এমসিকিউটা পড়ে আসছি। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে আর্টিকেলের পরে যদি একটা অ্যাডজেক্টিভ চলে আসে তাহলে এটা হয় প্লুরাল নাউন হয়ে যায়, আর নাউন প্লুরাল হলে ভার্বও প্লুরাল। ওকে, তারপর কোশ্চেনটা যদি আমরা ফলো করি, কি বলছে? ডিউরিং দ্য স্টর্ম লাস্ট নাইট দেয়ার ওয়াজ লটস অফ ড্যাশ। এখন দেখো আমরা যদি অপশনগুলো দেখি, টান্ডার্স অ্যান্ড লাইটিং। টান্ডার্স অ্যান্ড লাইটিং কি? বজ্রপাত এবং কি সাধারণত ঝড় এবং কি বজ্রপাত। তাহলে এখন দেখো ঝড় এবং যদি বজ্রপাত হয় তাহলে এই দুইটা অবশ্যই আমরা কখনোই কাউন্ট করতে পারবো না, তার মানে এরা কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে কখনোই এর সাথে কি এস যুক্ত হবে না বা আর্টিকেল আসবে না, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে টান্ডার অ্যান্ড লাইটিং। পরবর্তী কোশ্চেনটা যদি আমরা ফলো করি, আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন ইজ মানি টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পারসন হোয়াইল হি অর শি ইজ লুকিং ফর ড্যাশ। আচ্ছা, ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এর সাথে অবশ্যই কি আমাদের আর্টিকেল আসবে না, এস যুক্ত হবে না। তাহলে এখন আমাদের একজন আনএমপ্লয়মেন্ট পারসন নিয়ে কথা বলতেছে, এই যে অ্যান আনএমপ্লয়েড পারসন হোয়াইল হি অর শি ইজ লুকিং ফর। একজন যেহেতু খুঁজতেছে তাহলে একজন কি খুঁজবে? একজন একটা চাকরি খুঁজবে বা একটা জবই খুঁজবে। তাহলে অ্যান আনএমপ্লয়মেন্ট পারসন হোয়াইল হি অর শি ইজ লুকিং ফর এ জব। দেখো হোয়াইল যুক্ত বাক্যে কিন্তু সেই রুলসটা আবার চলে আসছে, হোয়াইল যুক্ত বাক্য আসলেই এরপরে কি আমাদের কন্টিনিউয়াস। খুবই সহজ রুলস, গ্রামাটিক্যাল আসলে অনেক বেশি যে রুলস আছে তা কিন্তু না, কম কিছু রুলস আছে, এইগুলো যদি একটু ভালো মতো আয়ত্ত করা যায় তাহলে পরীক্ষা হলে ইজিলি ভালো কিছু মার্কস ক্যারি করা যায়। তাহলে আমরা পরবর্তীতে যদি খেয়াল করি, আনলেস প্রোটেক্টেড এরিয়া আর এস্টাবলিশ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার উইল ফেস ড্যাশ অফ এক্সটিংশন। এখন অফ আছে, তাহলে দা প্লাস অফ, দা পসিবিলিটি অফ, তাহলে দা আর হচ্ছে অফের মাঝখানে কি বসে? আমাদের নাউন বসে। রাইট অ্যান্সার হচ্ছে দা পসিবিলিটি অফ। প্রতিটা কোশ্চেনই এইভাবে শর্টকাট খুঁজে বের করতে হবে, শর্টকাট খুঁজে বের করতে পারলে পরীক্ষা হলে অ্যান্সার করা খুবই সহজ। পরবর্তী কোশ্চেন যদি আমরা ফলো করি, কি বলতেছে? অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেটস বাই সাম বোটানিস্ট দেয়ার আর ড্যাশ অফ প্লান্টস। এই যে প্লান্টস নাউনটা কি আছে? প্লুরাল। তাহলে কাইন্ড অফ টাইপ অফ এর ক্ষেত্রে কি তারাও কি প্লুরাল হবে? তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? তোমরা কমেন্টে অবশ্যই জানাবা রাইট অ্যান্সার তাহলে কোনটা হবে। আচ্ছা আমি তাহলে সলভ করে দেই। রাইট অ্যান্সার হবে তাহলে 7000 টাইপস। কারণ টাইপের সাথে কি হবে? আমাদের প্লুরাল হইতে হবে, এস বেস হবে। কেননা আমরা আগেই বলছি কাইন্ড অফ টাইপ অফ এর ক্ষেত্রে মনে রাখতে হবে নাউন যদি প্লুরাল হয় তাহলে টাইপস অফ কাইন্ডস অফ হবে, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে কি কাইন্ড অফ টাইপ অফ হবে। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে যাই। তোমরা অবশ্যই জানাবা যে ক্লাস করে তোমরা কতটুকু শিখতে পারছো আর ক্লাসটা করে তোমরা কতটুকু উপকৃত হইছো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস তো ইনশাআল্লাহ এভাবে কন্টিনিউ হবেই। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে যাই। বলতেছে কি আমাদের চুজ দ্য কারেক্ট অপশন। দ্য টিচার টোল্ড টু লিভ। এখন দেখো টোল্ড এই বাক্যে কি? এটি মেইন ভার্ব। এই বাক্যে টোল্ড হচ্ছে কি আমাদের মেইন ভার্ব। তাহলে মনে রাখতে হবে মেইন ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম? মেইন ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম? সবসময় অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম একটাই আছে, এটা কি? হিম অ্যান্ড মি। আর আমরা জানি অ্যান্ড হচ্ছে এমন একটা শব্দ যার পূর্বে যে ফর্ম পরেও কি সেম ফর্মই বসে। তাহলে পূর্বে যেহেতু অবজেক্টিভ ফর্ম, পরেও প্রোনাউনের কি অবজেক্টিভ ফর্মই হবে। এরপরে কি বলতেছে? দ্য চিলড্রেন
স্টাডিড ইন এ ক্লাসরুম ড্যাশ উইন্ডোজ আর নেভার ওপেন। আচ্ছা, এটা প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন। তাহলে দেখো এখানে সাবজেক্ট কোনটা, আমরা সাধারণত ধরে নেই সবাই যে ক্লাসরুম যেহেতু পাশাপাশি আছে তাহলে রাইট অ্যান্সার কি হুইচ, কিন্তু হুইচ তো রাইট অ্যান্সার না। দেখো দ্য চিলড্রেন স্টাডিড ইন এ ক্লাসরুম, তাহলে দ্য চিলড্রেন এটা হচ্ছে নাউন, তাহলে নাউন এটা হলো রাইট অ্যান্সার কি হুজ, যাদের জানালাগুলো কি কখনোই খোলা হয় না। দ্য চিলড্রেন স্টাডিড ইন এ রুম হুজ উইন্ডোজ আর নেভার ওপেন্ড। আচ্ছা, এরপর যদি আমরা লক্ষ্য করি ইট ইজ ইউ। ওকে, এখন অক্সিলারি ভার্ব, এরপরে কি আমাদের সাবজেক্টিভ প্রোনাউন ইউ, তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? এরপরে আমাদের রাইট অ্যান্সার হবে এটা হু। ইট ইজ ইউ হু আর টু বি ব্লেম। এখন এখানে হু কেন হইলো মনে রাখবা, হুর ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো? পূর্বে যদি আমাদের নাউন বা প্রোনাউন থাকে আর পরে যদি এই নাউন বা প্রোনাউন অনুসারে যদি ভার্ব থাকে তাহলে সেটাই হচ্ছে হু। দেখো পূর্বে নাউন বা প্রোনাউন, পরে যদি নাউন বা প্রোনাউন থাকতো তাহলে হয়তো হোম। আচ্ছা, বস্তুবাচক হইলে হয়তো হুইচ, আর হুইচ হইতে কখন, যখন প্লুরাল কাউন্টেবল নাও, যেমন পূর্বেরটা দ্য চিলড্রেন ছিল। আচ্ছা, এরপরে কোশ্চেনটা যদি আমরা ফলো করি, মোস্ট লেবার ইউনিয়নস প্রোভাইড ইন্স্যুরেন্স বেনিফিটস। ইন্স্যুরেন্স বেনিফিট কাদের জন্য? তাদের জন্য, ফর দেয়ার মেম্বার্স। এখানে মেম্বার্সটা কি নাউন, আর নাউনের পূর্বে কি বসতে পারে অধিকার অর্থে? পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে দেয়ারটা হচ্ছে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা পরে আরো কিছু কোশ্চেন আছে আমরা সলভ করে ফেলি। তোমরা ট্রাই করবা কোশ্চেনগুলো, আমি শীট দিয়ে দিব, তোমরা আরেকবার বাসায় নিজ দায়িত্ব একটু পড়ে নিবা, এতে করে কি হবে তোমরা বুঝতে পারো যে কোশ্চেনগুলো কিভাবে আসছে। এরপরে কোশ্চেনটা আমাদের কি বলতেছে? দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার। দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার, তাহলে এইখানে আমরা এই জায়গাটা কি করব? দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার। আচ্ছা, এখন দেখো, এখন এইখানে দ্য কমিটি, দি কমিটি এটা একটা সিঙ্গুলার সংখ্যা বুঝাইতেছে, আর এটা ব্যক্তিবাচক না, অবশ্যই বস্তুবাচক, তাহলে কি ড্যাশ মিটিং, তাহলে ইটস মিটিং। ইটস মিটিং, মিটিংটা নাউন, নাউনের পরে কি পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। দ্য কমিটি ডিসাইডেড টু ডিফার ইটস মিটিং ফর এ মান্থ। ওকে, এরপরটা দেখো, the structure the jaw structure of a snake permits it to eat and digest animal much larger than dash। আচ্ছা, আমরা জানি যখন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়, অথবা যে কাজটা নাউন নিজেই করতে পারে, অথবা সাবজেক্টকে জোর দিয়ে বুঝাতে যখন সাবজেক্টই সম্পূর্ণ কাজটা করে ফেলে, অথবা যিনি সাবজেক্ট তিনি অবজেক্ট, এমন একটা অর্থ দিলে সাধারণত কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি হয় তাহলে দেখো এখানে বলতেছে কি আমাদের, বলতেছে একটা সাপ, সাপের স্ট্রাকচার কি, সে একটা মানে প্রাণীকে কি সে যেভাবে খেতে পারে, আবার কি সে ওইটাকে কি সাধারণত ডাইজেস্টও করতে পারে, তাহলে আমার একটা অর্থ দিতে কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ইটসেলফ। রাইট অ্যান্সার হচ্ছে ইটসেলফ। ওকে, এরপরে কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি, এরপর কোশ্চেনটা কি বলতেছে? সেম আমাদের কিছু কিছু শব্দ আছে, অ্যাভেল, প্রাইড, তারপর হচ্ছে ইন্ট্রোডিউস, কিল, এই সকল শব্দ যদি আসে তাহলে এই সকল শব্দের পরে আমাদের কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। রাইট অ্যান্সার হচ্ছে হিমসেলফ। ওকে, আমরা যদি এরপরে কোশ্চেনগুলো যদি একটু ফলো করি, এরপর কোশ্চেনটা কি বলতেছে? ওকে, এরপরে কোশ্চেনটা আমাদের বলছে দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ড্যাশ সেলস। তাহলে এটা আমরা পূর্বে সলভ করে আসছি। এখানে আমাদের কি ছিল? এখানে আমাদের পূর্বে যখন ওয়ান ছিল সাবজেক্ট আকারে, তাহলে আমরা অবজেক্ট আকারে কি ইউজ করছি? ওয়ান্স। আর মনে রাখতে হবে যখন আমাদের সাবজেক্ট আকারে ওয়ান আছে কিন্তু অবজেক্ট আকারে ওয়ান্স নাই, তাইলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? হিজ অথবা হার। এখন এরপরে বাক্যটা দেখো, এখানে কি আছে? দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 30। এখন এইখানে দ্য ক্যাপ্টেন কিন্তু সাবজেক্ট আকারে আছে, তাহলে এরপরে তোমার যে প্রোনাউন গুলো আসবে এগুলো অবশ্যই কি সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে হবে। এগুলো আমাদের কি হিসেবে হবে? সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে হবে। তাহলে সাবজেক্টিভ প্রোনাউন যদি হয় তাহলে আমরা কিভাবে ইউজ করব? আমরা আমরা একটু দেখি। এখন দেখো, এখন এইখানে দেখো, এখানে দি ক্যাপ্টেন নাউন, ওকে, তারপরে দেখো জয়, এটা আমাদের নাউন, কিন্তু এর সাথে এন্ড কি হবে? আই। আই কেন? আমি আগে বলছি যে এখানে একটা সাবজেক্টিভ ফর্মে আছে, তাই এটা সাবজেক্টিভ প্রোনাউন রূপে হবে। এরপরে বাক্যটা যদি আমরা লক্ষ্য করি, ইট ওয়াজ আস হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। এখন আমরা জানি যে আমি আমি গত ক্লাসে প্রোনাউনের ক্লাসে পড়ে আসছি যে আমাদের অক্সিলারি ভার্বের পরে সবসময় কি হয়? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। অক্সিলারি ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম।
তাহলে অক্সিলারি ভার্বের পরে যদি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়, তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তাহলে এরপর অবশ্যই কখনো আস হবে না, এরপরে কি হবে, উই হবে। এরপর কি হবে, সবসময় উই হবে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হু হ্যাড লেফট বিফোর অ্যারাইভড, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আর কোথাও চেঞ্জ হবে না, শুধু এটুকুই চেঞ্জ। এরপরটা যদি আমরা লক্ষ্য করি, দ্য স্টুডেন্ট স্টাডিড এ ক্লাসরুম, সেম কোশ্চেন, আমি একটু সলভ করে আসছি, এটার বলবো না, এটা তোমরা অ্যান্সার বলবা, এটার অ্যান্সার হুজ হবে নাকি হুইজ হবে। যদি যদি পূর্বে পড়াগুলো পড়ে থাকো তাহলে তোমরা এটা অ্যান্সার খুব ভালো মতো দিতে পারবা। আচ্ছা, চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান, তাহলে এখানে আমরা কি পাইলাম, এ কমেডিয়ান, নাউন বা প্রোনাউন, এরপরে কি আছে, ভার্ব। তাহলে এইটাও তোমরা সলভ করবা, আমি এই দুইটা অ্যান্সার বলবো না, তোমরা কমেন্টে অবশ্যই জানাবা যারা যারা ক্লাসটা করবা। তাহলে এই দুটোর অ্যান্সার তোমরা বলবা, চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান ড্যাশ ওয়াজ বেস্ট নোন ফর হিজ ওয়ার্ক অ্যান্ড সাইলেন্ট মুভিজ। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই আমাকে জানাবা। ইভেন